नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। सत्यि भूतेर गल्पे आज द्वादश पर्व। आज आमी आपनादेर शोनाबो श्री अचिन्त कुमार सेनगुप्तेर लेखा एकटी भौतिक गल्प बंधु। गल्पटी शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई एकटा लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर भालोबासा और सहयोगिता आमार एकान्त काम्य। और जे सकल श्रोता बंधु इतिमध्येई आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। शुरू करछि आजकेर गल्प। नीचे प्राय सदर दरजार काछे छोट्ट एकटा घरे बिनोद शोय एबं एकाई शोय। नीचेटा एकदम फाँका, तबुओ किछुतेई बिनोदेर भय नेই। सेदिन तादेर पाशेर बाड़ीर छादे जे एकटा जलज्যান্ত खून हलो, एत हইচই, एत कान्नाकाटी एबं तारই घरेर पाशेर गली दिए जे ओই रक्ताक्त मृतदेहटा मोटरे करे हासपाताले निये गेल, एतेও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এলে ও বলেছিল, পায়ের দিকে জানলাটা খুলে দাও মা, আজ যা গরম। মা তখন বলল, তুই ওপরে চল বাবা, আমার কাছে শুবি। বিনোদ পাশ ফিরে বললে, কিসের ভয় তোমার এত? এত গোলমালে সেই খুনেটা তো আর ঘাপটি মেরে বসে থাকেনি, কখন দিব্যি সরে পড়েছে, সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতো বললেন, না তুই ওপরে চল বাবা, তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না, চেঁচালেও তো শুনতে পাবো না। চেঁচানি তোমাদের শুনতে দেব এ কথা ভেবেছ? যদি ব্যাটা আসে টুটি টিপে তার দম বন্ধ করে দেব না? তার দিদি তখন বললে, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়? বিনোদ হেসে বললে, তার মুখটা ভালো করে দেখবার জন্যই তো পায়ের দিকে জানলাটা খুলে রাখতে বললাম। যদি মুখ বাড়াই তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে। কোনো কিছুতেই বিনোদের ভয় নেই। তা স্কুলের বন্ধুরা কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি টানে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়, চাকরের হাতে পয়সা গুজে দরজা খুলিয়ে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয়, গো গো করে, ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, কিছুতেই তোকে তো ভয় দেখাতে পারলাম না বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে তার আবার ভয় কি? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমাই। শেষকালে অভয়কে বলতে হয়, একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে যে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে ওঠে বিনোদ, বলে, চল তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে। এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল। কে যেন গলা খাঁকড়ে ডাকলে, বিনু, বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তারা এক বর্ণও শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও আস্তে করে তাদের একটু নিন্দে করলেই তেড়ে উঠে বলে, কি বললে? কি ভেবেছ আমি শুনতে পাইনি? বিনোদেরও আজ সেই দশা। সে ভাবলে
চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি। কিন্তু সব সময় সে বড় সাবধানী। জোরে ডাকলে সে তেমনি ঘুমোয় বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে। পাছে লোকটা সাড়া পেয়ে পালায়। বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেত নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে দিল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ তো অবাক, বললে, তুই এই সময়, এত রাত্রে, কি দরকার? অভয় ভেতরে ঢুকে বললে, 9:30টার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই ফিরছি। বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বললে, বাড়ি আর ফিরবো না। কেন, কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন। বিনোদ বিস্মিত হয়ে বললে, তাড়িয়ে দিয়েছেন কেন? কি অপরাধ? অপরাধ আবার কি? ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বললে, চল ভেতরে, সব বলছি। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বললে, তোর এখানে আজ আমি শোবো, দিবি তো শুতে? বিনোদ ঘরের আলোটা জ্বালালে, বললে, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখলে অভয় অত্যন্ত অদ্ভুত সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপরে দামি শাল, পরনে নীল সিল্কের ধুতি, পায়ে জড়ির জুতো, হাতের কবজিতে সোনার রিস্টওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধ ভুরভুর করছে, পরিপাটি করে টেরি বাগানো, ডান হাতের আঙুলে হীরের একটা আংটি। বিনোদ বললে, এত সেজে গুজে বেরিয়েছিস? চেহারা দেখে তো ত্যায্য পুত্র হয়েছিস বলে মনে হয় না। অভয় তখন হেসে বললে, বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বললেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এ মুখো হয়েও না বাছাধন, যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটায় রোজ 2-4 আনা করে জমাতাম, সেই বাক্স ভেঙে সব খুচরো সিকি আধুলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বলেছেন, যেখানে খুশি টিকিট কেটে ভেসে পড়ো, তোমার এই কালো মুখ আর দেখতে চাইনি। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে একদৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল। তারপরে বললে, কিন্তু কি করেছিলি তুই, তাই শুনি। বলছি। অভয় হাত বাড়িয়ে বললে, তোর ম্যাপের বইটা দে তো। কি করবি ম্যাপ বই দিয়ে? একটা জায়গা খুঁজে বের করব, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। ধর গ্রিনল্যান্ড। বছরে 6 মাস সেখানে রাত, কঠিন বরফের দেশ। পড়িসনি ভূগোলে? বিনোদ হেসে উঠলে, বললে, কিন্তু পকেটে মাত্র কটা টাকার খুচরো তো দেখতে পাচ্ছি। এই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের ওপরই ম্যাপ বইটা পড়েছিল। সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো। তারপরে বললে, এমন জায়গায় যাব যেখানে যেতে ভাড়া লাগে না। বিনোদ হেসে বললে, আপাতত দেখছি সে তো আমার শোবার ঘর। তুই পাগলামি করিস না অভয়, চল তোকে বাড়ি রেখে আসি। বাবা ওরম বকেই থাকেন, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। অভয় বললে, খুঁজুক গে, কিন্তু একবার যখন বেরিয়েছি আর আমি ফিরছি না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরুব। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পিছপা হব না। নে আলোটা নেবা, আজ রাতটা তো এখানে ঘুমোই। বিনোদ বললে, আয় বিছানায় উঠে আয়, দুজনে খুব ধরবি। অভয় বললে,
না না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না। আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে। এই বেশ ঘুমোতে পারবো এখানে। একটা বালিশ এগিয়ে দে দেখি। এই বলে সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বললে, নে, তুই এখন শুয়ে পড়। ঢের রাত হয়েছে। কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। বিনোদ বললে, এমনি তোর ঘুম আসবে? হতভাগা, উঠে আয় ওপরে। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠল। বললে, পাগল, ঘুম আসবে নাকি? স্কুলের বেঞ্চির ওপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমোই। আর এ তো দিব্যি মোলায়েম একটি চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয় বেরুবে, তাকে খালি গায়ে শীতের রাতে শুকনে কাঠের ওপর শুলেও বেমানান দেখাবে না। থাম, তোকে আর বকাবো না, ঘুমো এবার। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম এলো না। অভয়ের সঙ্গেই আরো খানিকক্ষণ গল্প করা যাক। চোখ না মেলেই সে ডাকলে, অভয়। অভয়ের কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি। বিনোদ আবার ডাকলে, অভয়। সেই অন্ধকার কালো রাত্রি আর সেই স্থূল নিস্তব্ধতা। বিনোদ লাফিয়ে উঠে বসলে। ঘরে কেউ নেই। ম্যাপের খাতাটা মেঝের উপরে উল্টানো। চেয়ারের ওপরে বালিশটা কুঁকড়ে পড়ে আছে। দরজাটা খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলে। সদর দরজাটাও দুফাক। অভয় আবার কখন দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে। দুষ্টু ছেলে তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি। কিন্তু বিনোদ দমবার পাত্র নয়। গরম কোটটা গায়ে দিয়ে সে রাস্তায় নামল। কোথাও একটা জনপ্রাণী নেই। নিজের দ্রুত আর সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও কোথাও শুনতে পারছে না। সে আবার ডাকলে, অভয়। মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে যেন খুব জোরে হেসে উঠল, এবং সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ মিলিয়েই চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বললে, কোথায় গেছিলি? বাহ, এইখানেই তো, তোর পাশেই দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে ভীষণ গরম। এত গরমে কখনো ঘুম আসে? গরম কি রে পাগলা? এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? অভয় হেসে বললে, গরম বলে গরম, চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। টিকতে পারছি না। চল, রাস্তায় একটু হাঁটি। বিনোদ ভাবলে, মন্দ নয়। বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তার ছেলেকে তার হাতে ধরিয়ে দেবে। বিনোদ বললে, চল, কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে। দাঁড়া, ভজুয়াকে বলে আসি বন্ধ করে দিতে। থাকবে, ডাকতে গেলেই তো আবার মা টের পাবেন। ভেজিয়েই আসি দরজাটা। খানিক বাদেই তো ফিরে আসছি, কি বল? অভয় বললে, তোর ভাবনা কি? তোকে তো আর তোর বাপ মা তাড়িয়ে দেয়নি। আমার জন্য না হয় বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। দুই বন্ধু এরপর বড় রাস্তায় এসে পড়লে। কারুর মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বললে, এবার তবে কোথায় যাবি? অভয় হেসে বললে, কোথায়? এই তো বেশ যাচ্ছি। খানিক দূরে কয়েকজন লোক এদিকেই এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা পূর্ণবাবুর মতো দেখতে। লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছে নিশ্চয়ই। অভয়কে এবার স্বচ্ছন্দেই ধরিয়ে দেওয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে কখনোই ও পেরে উঠবে না। লোকগুলো না বেঁকে সামনেই তাদের দিকেই এগিয়ে আসছে দেখে বিনোদ বেশ ভরসা পেল।
অভয়কে বুঝতে না দিয়েই বললে, হ্যাঁ, আরো একটু বেড়ানোই ভালো, চল। অভয় তখন বললে, কিন্তু খুব তাড়াতাড়ি, বাবা ওই এসে পড়লেন। তোর কাছে আমি এই 7 আনা পয়সা ধার করেছিলুম না, সেই যে রেস্টুরেন্টে খাইয়েছিলি, এই নে চট করে। এই বলে সে পকেট হাতড়ে কতগুলো পয়সা বার করলে। তারপর বললে, গুনে নে শিগগিরি, বাবা, মেজদা, নকাকা, রামখুড়ো সব এসে পড়লে যে, দেরি নয়, শিগগিরি তুলে নে পয়সাগুলো, আহাম্মক। এই বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো। এক্ষুনি সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটতে পালাবে। বিনোদ এরই জন্য যেন আগের থেকেই প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের ছাত্ররা তো দূরের কথা, মাস্টাররাই পেরে ওঠেন না। সে তাড়াতাড়ি অভয়কে 2 হাতে শক্ত করে জাপটে ধরে বললে, কিন্তু কোথায় যাবি তুই? তোকে ধরিয়ে দেব না আমি? কিন্তু কোথায় অভয়? বিনোদ 2 হাত দিয়ে নিজেরই বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণ ধস্তাধস্তি করছে। অভয় তো কোথাও নেই, কখন টুপ করে সরে পড়েছে। নিশ্চয়ই ওই পাশের গলি দিয়েই গেছে, এখনো ছুটলে তাকে ধরা যাবে। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে বিনোদের কাছে এসে পড়ল। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখে তার বুকে বল এলো। সে এগিয়ে গিয়ে বললে, আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বললে, সে ওই গলি দিয়ে পালিয়েছে, আসুন আমার সঙ্গে। খুব জোরে ছুটলে এখনো তাকে ধরতে পারবেন। আমি তাকে জাপটে ধরেও ধরে রাখতে পারলুম না। খুব জুজুৎসুত প্যাচ শিখেছে সে, যা হোক। আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান, আমি এদিক দিয়ে যাচ্ছি। ওইখানেই কোথাও লুকিয়ে আছে নিশ্চয়। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। বললেন, ওই তোমার অভয়। এই বলে 4 জনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছু বুঝেও বুঝতে পারল না। খাটিয়ার ওপর লম্বালম্বি কি একটা জিনিস আগাগোড়া ঢাকা। কে একজন বললে, আজ বিকেলে মোটর চাপা পড়ে অভয় যে মারা গেছে। বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বললে, মিথ্যে কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলে, দুজনে বেড়াতে বেরোলুম, কেন আমায় মিছিমিছি ভয় দেখাচ্ছেন? বিনোদ আরও বললে, আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন বলে সে স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজে করে আমেরিকায়। কত কথা বললে আমায়, আমাকে পয়সা দিতে চাইলে। গরদের পাঞ্জাবির ওপর মেরুন রঙের শাল। আসুন না আমার সঙ্গে এই গলিতে, তাকে বার করে যদি দিতে না পারি তো কি বলেছি। পূর্ণবাবু আর কোনো কথা বললেন না, এগোতে লাগলেন। বিনোদ হতভম্বের মতো তেমনি দাঁড়িয়ে রইল। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি? না তো। রসা রোড, রাস্তার এক পারে ইলেকট্রিক, অন্য পারে গ্যাসের আলো জ্বলছে। লাঠি হাতে ওই একটা কনস্টেবল। দূরে ওই পূর্ণবাবুদের দল চলেছে শ্মশানের দিকে। পূর্ণবাবু এবার হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও বিনু। বিনোদ তবুও নড়ে না। ভয়ে সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় আবার বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতেই বিনোদ হঠাৎ আর্তস্বরে চেঁচিয়ে উঠল। কিন্তু আবার অমনি সেই খিলখিল হাসি, একেবারে তার কাছে, রাস্তার ওপরে। কিন্তু অভয় তো কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। বিনোদ এবার ট্যাক্সিটা দাঁড় করালো।
বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছিল। এখন পায়ে হেঁটে কিছুতেই সে যেতে পারবে না। পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে, তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। 7 আনা সে ধার করেছিল, এখনো তো সেটা সে ভোলেনি। ট্যাক্সি চেপে বিনোদ ড্রাইভারকে বললে, চলুন সর্দারজি, এলএমবি রোডে। কিন্তু কিছু দূর গিয়েই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালান সর্দারজি, খুব জোরে। শিখ ড্রাইভার গাড়ি খুব জোরেই ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সঙ্গে সমান তালে চলতে পারছে না। হাত তুলে স্পষ্ট করে সে বলল, আস্তে। কিন্তু ট্যাক্সি আর থামল না। তার গায়ের উপর দিয়ে হুড়মুড় করে গিয়ে পড়ল। বেচারা অভয় দলা পাকিয়ে চাকার তলায় চেপটে গেল। বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল, গেল গেল, বাঁধো বাঁধো। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বলল, क्या हुआ? বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগলো। কিন্তু আশ্চর্য, কোথাও তো এক বিন্দু রক্ত নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, ভয় নেই রে বিনু, আমার কিচ্ছু হয়নি। খালি এই মেরুদণ্ডটায় সামান্য একটু চোট লেগেছে। খুব হাওয়া খেতে বেরিয়েছিলি, যা হোক। আচ্ছা, গুড নাইট। তারপর আর তাকে দেখা গেল না। কোথায় যেন সে মিলিয়ে গেল, হারিয়ে গেল চিরজীবনের জন্য। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।